ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন আই পে নিবেদিত সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন চৌধুরী। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমার অতিথি হয়ে এসেছেন সিনিয়র সাংবাদিক মাহফুজুল্লাহ এবং সমকালের উপসম্পাদক অজয় দাশগুপ্ত। স্বাগত আপনাদের দুজনকেই আজকের সংবাদ সম্প্রসারণে। মজুরি সমন্বয়ের পর কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা। সাভার, আশুলিয়া ও গাজীপুরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। তবে আশুলিয়ার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়ে পরে আবার বের হয়ে যান। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প পুলিশের কড়া নজরদারির পাশাপাশি কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মজুরি কাঠামোর ৬টি গ্রেড সংশোধন করে পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর ঘোষণার পর সকাল থেকে কাজে ফিরতে শুরু করেন পোশাক শ্রমিকরা। সকাল থেকে গাজীপুরে আন্দোলনরত বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দেন। তবে শ্রমিকরা বলছেন নতুন মজুরি কাঠামো পুরো প্রত্যাশা পূরণ করেনি। সরকার ও মালিকদের আরও শ্রমিক বান্ধব হওয়ার আহ্বান জানান তারা। এছাড়া বিভিন্ন কারখানার বকেয়া বেতন দ্রুত পরিশোধের দাবি জানান তারা। পুরা বাংলাদেশে কম বেশি বেতন বাড়ছে, কিন্তু আমাদেরটা না বাড়ে, আরো বেসিক কমাইতেছে। বেসিক তো বাড়াইতেছে না, মূল বেতনও বাড়াইতেছে না, শুধু আমাদেরকে ভাতা টাতা হাবি যাবে এগুলো দিয়ে বাড়াইছে বেতন। এদিকে আশুলিয়ায় পোশাক শ্রমিকরা কাজে ফিরতে শুরু করলেও কয়েকটি কারখানায় কাজে যোগ দিয়েও পরে বের হয়ে যান। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জামগড়া ও নরসিংহপুর এলাকার 4টি কারখানার একদিনের ছুটি ঘোষণা করা হয়। তো সরকার এখন যে পূর্ণ নির্ধারণী বেতনটা বাড়াইছে, এটা সব আমাদের স্যারেরা যদি বাড়ায় এভাবে, তাহলে আমরা অনেক খুশি। সরকারের যে গেজেট আবারও নতুন করে রিভাইজ করছে, সেটাও আমরা ডিসেম্বর কার্যকর রেখেই রিভাইজ করে আমরা কাজ শুরু করেছি। মজুরি কাঠামো নিয়ে গত সপ্তাহ জুড়ে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক। জানিয়ে দিলাম আজকের দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো। এই সংবাদগুলো নিয়ে কথা বলতে চাই, শুরু করতে চাই। সবশেষ যে সংবাদটি আমরা দেখালাম, পোশাক শ্রমিকদের মজুরি সমন্বয়ের পর আজকে তারা কারখানায় ফিরে গেছে, কাজে যোগ দিয়েছে। কিন্তু আপনাদের দুজনের কাছ থেকে জানতে চাই, তবে একটা তবু থেকে যাচ্ছে যে তারা কিন্তু পুরোপুরি সন্তুষ্ট হতে পারছে না। তারা বলছে যে তাদের প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি। কি বলবেন, আপনাদের মূল্যায়ন কি? সেই 7 দিন ধরে রাস্তায় আন্দোলন, রাস্তা অবরোধ, সহিংসতা এবং তারপরে সমন্বয়, আজকে তাদের প্রতিক্রিয়া জানছি এবং কাজে ফেরত যাচ্ছেন তারা। 7 দিন কেন, 70 দিন ধরেও আন্দোলন হতে পারে, সেটা বিষয় না, মানে সময়টা বিষয় না। বিষয়টা তো সময়টা হয়তো এই জন্য বিষয় কিনা, মানে আপনি বলবেন যে রাস্তা অবরোধ, মানুষের সহিংসতা। আসছি সেখানে। বাংলাদেশের 46 বছরের ইতিহাসে রাস্তা অবরোধ, ওই বঙ্গভবনের পানি বাতাস বন্ধ করে দেব, বোমা মারবো, এগুলি আমার ধারণা নাগরিকদের অনেক গা সহা বিষয় হয়ে গেছে। বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে যে সারা পৃথিবীতে যেমনি আমাদের এখানেও মজুরি নিয়ে শ্রমিক এবং মালিকদের মধ্যে দ্বন্দ্ব বা বিরোধ, আমি সেই দিকটাতে যেতে চাচ্ছি। এটি অনেক পুরনো এবং প্রায়শ এই বিষয়টি সামনে আসে। এখন কেন সামনে আসে এই প্রশ্ন যদি করেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি শ্রমিকরা যে মজুরি পায় সেটি যথেষ্ট নয়। তার মানে এই নয় যে প্রতি শ্রমিককে 1 লক্ষ টাকা দিতে হবে, কিন্তু যেটুকু তারা পায় ন্যূনতম তো আপনি একজন মানুষকে তার জীবন ধারণের যেটুকু তার কাছাকাছি দেবেন বা অন্তত সেইটুকু দেবেন। এখানে যে কোনো কারণেই হোক, হিসাবে সবসময় একটা পার্থক্য থেকে গেছে। মানে সেটা তো তাহলে মানে সব শ্রমিকদের জন্য, শুধু গার্মেন্টস শ্রমিকদের জন্য কেন? আমি বলছি গার্মেন্টস শ্রমিকদের জন্য কেন আসে, গুরুত্বটা কোন জায়গায়? যে কারণে আপনি দেখবেন যে বাংলাদেশের রফতানির ক্ষেত্রে বা বাংলাদেশের আয়ের ক্ষেত্রে 2টি খাত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এর একটি হচ্ছে এই যে পোশাক শিল্প, আর একটি হচ্ছে যেটাকে আপনি আদম ব্যবসা বলেন বা ম্যান পাওয়ার এক্সপোর্ট। আদম ব্যবসা বাংলাটা শুনতে খুব খারাপ লাগবে, ম্যান পাওয়ার এক্সপোর্ট, ওখান থেকে তো আমাদের সবচেয়ে বেশি টাকাটা আসে। সেই জন্যই সকল দৃষ্টি কিন্তু ওদিকে। আজকে যদি এটা পাট কারখানা হতো, অনেক পাট কারখানা বন্ধ আছে, অনেক অন্যান্য কারখানা বন্ধ আছে, ঝামেলা আছে, এটা আছে, ওটা নিয়ে কিন্তু আমাদের এতটা মাথা ব্যথা নাই। মিডিয়া বলেন, জাতীয় ভিত্তিতে বলেন, সর্বত্র মন্ত্রিসভা বলেন, প্রধানমন্ত্রী বলেন, সবাই এই বিষয়টা নিয়ে। কারণটা কি? কারণটা হচ্ছে যে কোনো কারণে যদি আপনার এই খাত, মানে আপনার এই গার্মেন্টস শিল্প, পোশাক উৎপাদন শিল্প যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে জাতীয় অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এইটা যেমনি সত্যি, তেমনিভাবে আমি এটাও মনে করি যে আমাদের মালিকরা, গার্মেন্টসের মালিকরা যে অজুহাত দেন যে এর ফলে অনেকে বন্ধ হয়ে যাবে, এটা হবে ওটা হবে, দেখেন এইটা কখনোই খুব একটা গ্রহণযোগ্য যুক্তি না।
জনাব অজয় দাশগুপ্ত আমার সঙ্গে স্বীকার করবেন, আমরা যখন সাংবাদিকতায় ওয়েস্ট বোর্ডের আন্দোলন করতাম তখন মালিকরা বলতেন যে কাগজ বন্ধ হয়ে যাবে, চলবে না, অথচ সেই মালিকই সেই সময় জিপে ঘুরে বেড়াতেন, দামি সিগারেট খেতেন, সেগুলি কিন্তু কোনোদিন বন্ধ হয় না। আচ্ছা যাক, সেগুলি এখন বলবে যে আপনি কি ব্যক্তিগতভাবে বঞ্চিত বলে এটা বলছেন, সেটা না। আমি বলছি মালিক মুনাফা করবে নিঃসন্দেহে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু সেই মুনাফাটা কি আমি যে আমার শ্রম দিচ্ছি সেই শ্রমটার যথাযথ মূল্যায়নের ভিত্তিতে, না আমাকে শোষণ করে তিনি বড় হবেন, এটা এক। দ্বিতীয় হচ্ছে এখানে সমস্যাটা কোন জায়গায়, সমস্যাটা হচ্ছে যেমন ধরেন আমি যেটা মনে করি যে ঝামেলাটা আরও চলবে এই কারণে আমাদের যারা এখন সংসদ সদস্য তাদের মধ্যে প্রচুর গার্মেন্টস ব্যবসায়ী আছেন, রাজনীতিবিদদের মধ্যে সকল দলের মধ্যে প্রচুর গার্মেন্টস ব্যবসায়ী আছেন, মন্ত্রিসভার একজন সদস্য আছেন যিনি গার্মেন্টস ব্যবসায়ী, একসময় বোধহয় FBCCIর সঙ্গে তিনি খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, সেদিন দেখলাম যে তিনি কথাও বলছেন মজুরি নিয়ে। এইখানে বাণিজ্য মন্ত্রী তো গার্মেন্টস উদ্যোক্তা, আমি বলছি যে আমি নাম নাই বললাম আর কি। এই যে স্বার্থের সংঘাতটা, এই স্বার্থের সংঘাত মেটানো খুব কঠিন হয়, কারণ যখন সরকারের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের তো কোনো প্রতিনিধি নাই সংসদে, আছে জবাব হচ্ছে না, গার্মেন্টস সংসদে মানে সেই সদস্যদের শ্রমিকদের কোনো প্রতিনিধি মন্ত্রিসভায় আছে নাই, কোনো উপদেষ্টা হিসাবে আছে, উপদেষ্টা পরিষদে আছে, সরকারের নীতি নির্ধারক মহলে আছে নাই। কাজেই সেই ক্ষেত্রে এটা সর্বত্রই হয়ে আসছে এই জিনিস। ওই যে যারা মালিক, কিন্তু শ্রমিকদের প্রতিনিধি নৌমন্ত্রী ছিলেন গতবারের নৌমন্ত্রী শাহজাহান খান, তিনি কি করেছেন সেটাও আমরা জানি। প্রতিনিধি আছে কিনা আপনি বলছিলেন সেটা গতবারে ছিল, উনি তো ডবল ইন্টারেস্টে সার্ভ করেছেন না। আমি যে অর্থে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে গার্মেন্টস শ্রমিকদের স্বার্থটা দেখার জন্য আমার মনে হয় যে সরকার এবং মালিকদের আরো সংবেদনশীল হওয়া উচিত, সরকারের আরো সংবেদনশীল হওয়া উচিত, কারণ যেহেতু সরকার নিয়ন্ত্রণ করে। আর মালিকদের ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে হ্যাঁ, মুনাফার হয়তো কমে যাবে, লেভেলটা কমে যেতে পারে, এটার সঙ্গে আবার তারা অনেক রকমের অজুহাত দেন। এখন আপনি বাইরের দুনিয়াতে যদি আপনি বার্গেন করতে না পারেন, বাইরের দুনিয়াতে যদি ঠিক মতো আমি বিষয়টা আনতে পারি, যেমন ধরেন আপনি যদি ভিয়েতনামের দিকে দেখেন, ভিয়েতনাম যত স্বল্প সময়ে আপনি গার্মেন্টস রফতানিতে পৃথিবীতে যেই জায়গায় এসছে সেই জায়গায় কিন্তু আজকে বাংলাদেশের জন্য এরা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, ভিয়েতনাম, কম্বোডিয়া এরা। অথচ এক সময় বাংলাদেশ এখন পর্যন্ত ইউরোপীয় বাজারে একক রফতানিকারক গার্মেন্টসের ক্ষেত্রে। আমাদের আরও অন্যান্য খাত আসছে, ওষুধ এবং অন্যান্য খাত আসছে, কিন্তু আমি মনে করি যে এই খাতটাতে সংবেদনশীল হওয়া উচিত, কারণ এইটা হচ্ছে শ্রম নির্ভর, মানে যে বলে না লেবার ইন্টেন্সিভ। অজয় দাশগুপ্ত, আপনার কি মন্তব্য? এবং সামনে মানে সবসময় তো আন্দোলনের মুখে একটা এরকম কিছু আমরা প্রায় হতে দেখি, হ্যাঁ মানে সামনে যেন আন্দোলন না হয়, জনদুর্ভোগ না হয়। আওয়ামী লীগের নতুন সরকার তো, এবং একক সরকার, এবার আর জোট নেই। আমরা যদি গত বছরের কোটা সংস্কার আন্দোলন বা নিরাপদ সড়কের আন্দোলন যদি ধরি, তাহলে কিন্তু এটাও ধরেন সংখ্যায় যদি বলেন, শ্রমিক তো 40 লাখের বেশি, তাই না? শ্রমিক আন্দোলন, এই 40 লাখ শ্রমিক যদি শিল্পে থাকে, একসঙ্গে থাকে, অল্প জায়গা, কতগুলা আপনার দেখবেন যে ক্লাস্টার আছে, যেমন মহাখালী এলাকা, মিরপুর এলাকা, টঙ্গী এলাকা, আশুলিয়া, এক এক জায়গায় কিন্তু লাখ লাখ। আমাকে কাঁচপুরে একটা জায়গা, একটা দোকানে ছিলাম, তো বললো যে দেখেন যে এই যে এইটুক চারপাশে তাকায় দেখেন, এখানে 3 লাখ শ্রমিক কাজ করে। এটা তো একটা ধরেন, যদি সত্যি ওই অর্থে আমাদের এই যে আন্দোলনটা হলো, এটা কিন্তু অনেকটা স্বতঃস্ফূর্ত, শ্রমিকদের একটা মানে বেতন বাড়বে এটা ধরে নিয়েছিল, কিন্তু বাস্তবে তাদের অনেক একটা বড় অংশ মনে করেছে যে পরিমাণ বাড়ার কথা সেই পরিমাণ বাড়েনি, সামান্য বেড়েছে, হিসাবে কারচুপি করা হয়েছে। এবং একটা গেজেট কিন্তু চেঞ্জ করা হয়েছে, একটা প্রথম গেজেট যেটা ছিল, পরে আর একটা গেজেট করে একটা ধারা বাতিল করে দিয়েছে, যার ফলে এই সমস্যাটা হয়েছে। আর একটা হলো যে মালিকরা কিন্তু এই যে শ্রমিকদের সুবিধা দিবে, সেটার জন্য সরকারের কাছ থেকে কিছু সুবিধা পেয়ে গেছে আগেই, সেটা শ্রমিকদের একটা ক্ষোভ। আর একটা হচ্ছে যে রানা প্লাজার সময় থেকে বলা হচ্ছিল যে ধস নামবে, বাস্তবে হচ্ছে গত ৬-৭ বছরের কার্ভ হচ্ছে উল্টো আর কি, উপরে উঠছে আর কি, পোশাক শিল্পের রপ্তানি ইত্যাদি। আর একটা হচ্ছে যে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা সংঘাত চলছে, যুক্তরাষ্ট্র চীনের কিন্তু কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাচ্ছে, শ্রমিকরা আর এখন সস্তা শ্রম ওই আগের অর্থে নাই, তাদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে এবং বেটার অপশন হচ্ছে, অন্য কারখানা হচ্ছে, ভালো বেতন পাচ্ছে। কাজেই কিছু অর্ডার বাংলাদেশেও আসতে শুরু করেছে। সেই অবস্থায় কেন বেতন বাড়ার ক্ষেত্রে নিয়মটা বা প্রতিশ্রুতি অঙ্গীকার রক্ষা করা হবে না? এইটাই কিন্তু মূল, এইটা আগামীতেও দেখা দিতে পারে, এটার দিকে নজর দিতে হবে। এবং বিশেষ করে দেখেন যে
অলক্ষ্যে বিপদ ধেয়ে আসে না। এটা কিন্তু নতুন সরকার মানে শপথ নিতে না নিতেই কিন্তু একটা অলক্ষ্যে একটা সমস্যা আসলো। 7 দিন চললো, অনেক অঙ্গীকার করা হয়েছে। পোশাক শিল্পের একজন মালিক নেতা যিনি সমিতি, তিনি কিন্তু ভুল করে মানে বা দম্ভ দেখাতে গিয়ে বলে ফেলেছিলেন যে কারখানায় হাজির হয়ে কাজ শুরু না করলে ছাঁটাই। পরে অবশ্য নিজে তার মন্তব্যকে কিছুটা সহনীয় করার জন্য মিডিয়াকে অনুরোধ করেছিলেন, কিন্তু কথাটা তিনি বলে ফেলেছেন। আজকে শ্রমিকের মিটিং এর বৈঠক মানে সিদ্ধান্ত না মেনে যদি তারা রাস্তায় থাকে বা রাস্তায় থাকে, তার মানে সেটা তো শ্রমিকরা যখন আপনি লাখ লাখ শ্রমিককে কিন্তু আপনি এই কথা বললে পরে সেটা হিতে বিপরীত হতে পারে। এইসব পরিস্থিতি খুব নমনীয়ভাবে সামাল দিতে হয়। যে কৌশলটা প্রধানমন্ত্রী অনেকটাই আয়ত্ত করেছেন বোঝা যায়, কিন্তু এটা তো শ্রমিক নেতা পর্যায়ে বা মালিক নেতা কিংবা শ্রম মন্ত্রণালয়ের পর্যায়ে তো মানে বাণিজ্য মন্ত্রী যুক্ত হয়েছেন, শ্রম প্রতিমন্ত্রী যুক্ত হয়েছেন, তিনি কিন্তু এককভাবে এটা বিষয়টাকে হ্যান্ডেল করতে পারেননি। এই কৌশলটাও হাউ টু হ্যান্ডেল দিস সিচুয়েশন, যখন লাখ লাখ লোক রাস্তায় নেমে আসবে, যেটা ছাত্রদের সময় হয়েছিল 6-7 দিন কিন্তু এক ধরনের অচল অবস্থা হয়েছিল নিরাপদ সড়ক আন্দোলনের সময়, সেইটা কিন্তু সরকারের এক ধরনের দেখা গেল যে মানে তাৎক্ষণিক হলো না, 7-8 দিন কিন্তু জিনিসটা লিঙ্গার করলো। এই কৌশল তারা যে রাজনৈতিক স্থিতিশীলতা চাচ্ছে সেটা চাইলে কিন্তু এই ধরনের সমস্যা হয়তো রাজনৈতিক দিক থেকে আসবে না, হয়তো বিএনপির দিক থেকে আসবে না, হয়তো ঐক্যফ্রন্টের দিক থেকে আসবে না, কিন্তু এইভাবেও আকস্মিক সমস্যা আসতে পারে। এবং সেটা শান্ত করা, আপোষ কিভাবে করা, সবাইকে সন্তুষ্ট করে সেটা শিখতে হবে। নিশ্চয়ই। আমরা আরেকটু অন্য প্রসঙ্গেও যেতে চাই, আজকে একটু সংলাপের প্রসঙ্গে যেতে চাই। গতকাল আমরা দেখলাম ওবায়দুল কাদের বলেছিলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যে প্রধানমন্ত্রী আবারও সংলাপের আহ্বান করবেন সেই দলগুলোকে নিয়ে যাদের সাথে নির্বাচনের আগে তার সংলাপ হয়েছিল। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলতে শুনলাম যে এজেন্ডা বুঝে তারা সংলাপে যাবেন, তাদের একটাই এজেন্ডা নির্বাচন। কিন্তু ওবায়দুল কাদের তো আজকে আবার স্পষ্ট করলেন যে আসলে শুভেচ্ছা বিনিময়ের জন্যই এই আমন্ত্রণ জানানো হবে। জনাব মাহফুজুল্লাহ, আসলে কি মনে হয় এই শুভেচ্ছা বিনিময় বা সংলাপ এটির ভবিষ্যৎ কি? এগুলি এমন কতগুলো বিষয় যেগুলো সম্পর্কে মন্তব্য করা কষ্টকর এই কারণে 2-3 দিন আগে ওবায়দুল কাদের বললেন যে সংলাপ কি মামাবাড়ির আবদার নাকি। আচ্ছা, তো আবার কালকে শুনলাম উনি বললেন যে না সংলাপ হবে, প্রধানমন্ত্রী সংলাপ করবেন। আজকে আবার উনি বলছেন যে এটা হাস্যকর, এই যে দাবি সংলাপের সময় নির্বাচন নিয়ে সংলাপের দাবি হাস্যকর। আবার সেই সঙ্গে যুক্ত করে দিয়েছেন যে নির্বাচনে বিজয়ের শুভেচ্ছা জানানোর জন্য প্রধানমন্ত্রী দাওয়াত দেবেন। তো নির্বাচনের শুভেচ্ছা জানানোর জন্য আপনি তো আমাকে দাওয়াত দিতেই পারেন আপনার বাড়িতে, আমি যাব কি যাব না সেটা আমার ইচ্ছার উপর নির্ভর করবে, যদি শুধুমাত্র এটা দাওয়াত হয়। কিন্তু অধিকাংশ সমাজে দাওয়াতের একটা থাকে, উপলক্ষ থাকে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে তো আরও অনেক বেশি। তো সেই ক্ষেত্রে যদি শুধু শুভেচ্ছা বিনিময়ের জন্য হয় বা অভিনন্দন জানানোর জন্য হয়, তার জন্য তো আর গণভবনে ডেকে পিঠা উৎসব বা অন্যান্য জিনিসের কোনো প্রয়োজন হয় না। 19 তারিখে আওয়ামী লীগের বিজয় সমাবেশ আছে, সেখানে উনি সবাইকে অভিনন্দন জানাতে পারেন, আমাদের প্রধানমন্ত্রী, যে হ্যাঁ আমি সবাইকে অভিনন্দন জানাই আওয়ামী লীগকে আপনার জয়যুক্ত করেছেন বলে। তো সেখানে দলগুলোর সঙ্গে এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে মানে ডাকার প্রয়োজন হয় না, ডাকলেও সমস্যা কি না, আসতেছি সেখানে। দ্বিতীয় হচ্ছে আপনি যাদেরকে ডাকবেন, হ্যাঁ, তো মোটা দাগে যদি দেখেন, মোটা দাগে দেখলে প্রায় সব দল যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে সবাই কিন্তু এই নির্বাচনী ফলাফলকে বলেছে এটা প্রশ্নবিদ্ধ, নির্বাচন ঠিক মতে হয় নাই, গ্রহণযোগ্য না নির্বাচন। এইসব সমস্ত দল কিন্তু, আপনি বাম দল বলেন, ডান দল বলেন, ইসলামী দল বলেন, সবাই আপনার এটাকে করেছে। এইটা যারা পরাজিত হয়েছে তারাই তো এরকম। আপনি তাদেরকে পরাজিত বলেন, তাদেরকে পতিত বলেন, তাদেরকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেন, সেটা তো পরের বিষয়, কিন্তু তারা কেউই এই নির্বাচনী ফলাফলকে গ্রহণ করতে রাজি নন, গ্রহণ করেন না। যদি তাই হয়ে থাকে তো তাহলে তারা শুভেচ্ছা পাওয়ার জন্য বা অভিনন্দন পাওয়ার জন্য
কেন তারা গণভবনে যাবেন এটা আমি বুঝতে পারি না আর কি। হতে পারে তারা হয়তো কারণ রাজনীতিবিদদের ব্যাখ্যা দাঁড় করা পাওয়া না দেওয়ার জন্য, যাই হোক, তো এখন রাজনীতিবিদদের ব্যাখ্যা দাঁড় করাতে খুব বেশিক্ষণ সময় লাগে না, তারা কিন্তু খুব দ্রুত ব্যাখ্যা দাঁড় করিয়ে ফেলতে পারেন। কিন্তু আমি মনে করি যদি এইটা লক্ষ্য হয় যে বিজয়ের শুভেচ্ছা, একটু ভেতরের বিষয়টা জানতে চাই, বিষয়টা কি এরকম যে শুভেচ্ছা দেওয়ার জন্য বা শুভেচ্ছা বিনিময়ের জন্য, না আমি আসলাম তো সেই জায়গায়, শুভেচ্ছা বিনিময়ের জন্য যদি হয় সেখানে কি আর কোনো কিছু বলা যাবে না? না, এখানেই একটা অস্বস্তি আছে ক্ষমতাসীন দলের, কারণ বাইরে সব বাদ দেন, কে কি বলল, পর্যবেক্ষকরা কি বলল, এই নির্বাচন দেশের মানুষের চোখের সামনে ঘটেছে, এটা হচ্ছে প্রথম বিষয়। এবং আপনি যে কোনো লোককে, এবং আপনাকে নিজেকে সহ বা আমাকে সহ যে কোনো লোককে আপনি জিজ্ঞাসা করেন, সবাই এটা বলবে যে কি ধরনের নির্বাচন হয়েছে। এক, দ্বিতীয় হচ্ছে নির্বাচনী ফলাফলের যে ঘটনা, সেই ঘটনা সবাইকে অবাক করেছে। বহু কেন্দ্রে মানে বিরোধীরা শূন্য পদ পেয়েছেন, এবং যেই পরিমাণ আওয়ামী লীগ সদস্য নির্বাচিত হয়েছেন সেটা আওয়ামী লীগও নিজেও চিন্তা করেছে কিনা সেই ব্যাপারে আমার ব্যক্তিগত সন্দেহ আছে। কিন্তু আপনি যে বলছেন যে কোনো লোকে বলবে, কিন্তু গণমাধ্যমে তো সেরকমটা দেখা যায় না, যে কোনো লোক বিশ্ব নেতারা অভিনন্দন জানিয়ে ফেলছেন। আমি কিন্তু আগেই বলেছি যে আপনি বিশ্ব নেতা, পর্যবেক্ষক সব বাদ দেন, আমি যেটা বুঝতে চাই সেটা হচ্ছে আমার চোখের সামনে যা ঘটেছে, সাধারণ মানুষের চোখের সামনে যা ঘটেছে। কারণ এই খচখচানিটা যদি না থাকে তাহলে কেন ডাকবেন আপনি? কারণ আপনি দুদিন আগে বলছেন মামারি আবদার, দুদিন পরে আপনি বাক্য সংশোধন করছেন, যেটা আপনি বললেন যে অন্য কথা কি বলা যাবে না? কারণ যদি শুধুমাত্র বিজয়ের জন্য অভিনন্দন বা শুভেচ্ছা জানাতে তারা যাবেন না, তারা বলেন দরকারটা কি আমার? আপনি জয়লাভ করেছেন, ক্ষমতা দখল করেছেন, আপনি মন্ত্রিসভা গঠন করেছেন, আপনি 19 তারিখে সভা করবেন, সেখানে দিয়ে দেন দেশবাসীকে। তাহলে আপনি আলাদাভাবে রাজনৈতিক দলগুলোকে গণভবনে ডাকার প্রয়োজনটা কেন? নিশ্চয়ই প্রধানমন্ত্রী কোনো একটা বার্তা হয়তো দিতে চান, আর যারা ওখানে যাবে বলে আমরা ধরে নিচ্ছি যে আমন্ত্রিত হবেন, আমি আপনি তো হব না, তো সেই ক্ষেত্রে তারা কি বলবেন সেটা আমরা একটা অনুমান করতে পারি, কারণ ইতিমধ্যে তাদের একটা অবস্থান তারা পরিষ্কার করেছেন। আমি সেই জন্য বলছি সবারই একটা হোমওয়ার্ক থাকবে, এই সংলাপ অলরেডি তারা করে ফেলছেন। আমি শেষ বাক্যটা বলি, যেমন ধরেন বাম জোট যারা নির্বাচন করেছে, তারা তো প্রেস ক্লাবে ইতিমধ্যে তারা করেছে, গণশুনানি করেছে সমস্ত অনিয়ম সম্পর্কে গণশুনানি, কারণ তারা বলেছে যে গণশুনানির প্রতিবেদন খুব শীঘ্রই তারা প্রকাশ করবে। এই এখন গণশুনানি তো অবশ্য করেছে নিজেরা যারা প্রার্থী হয়েছে, তো গণশুনানি না নেতা শুনানি আর কি, মানে তাদের তো। কিন্তু বিএনপি তো আপনি যেটা বললেন যে হোমওয়ার্ক, সরকার তো তার হোমওয়ার্ক গত 4 বছর ধরে করছে আর কি, তাই না? বিএনপি কি হোমওয়ার্ক করেছে বা করার অবকাশ মিলেছিল কিনা সেই প্রশ্ন তারা করতে পারে। কিন্তু ধরেন যে গত 30শে ডিসেম্বর, আজকে তো 15 দিন পূর্ণ হলো আর কি নির্বাচনের পরে, এর মধ্যে বিএনপির কোনো ফোরামের আনুষ্ঠানিক বৈঠক হয়েছে শুনেছেন? যে নির্বাচনকে তারা বলছিল যে 30শে ডিসেম্বর ভোট বিপ্লব হবে, শেষ রাতে নামাজ পড়ে যাবে, যারা অন্য ধর্মের তারাও কিভাবে যাবে সেটা অবশ্য বলে নাই, কিন্তু 30শে ডিসেম্বরের ভোট বিপ্লব যারা বলেছে তারা কি এই 15 দিনে একবারও আনুষ্ঠানিকভাবে বিএনপির কোনো ফোরামে বসতে পারতো না? তারা একটা প্রার্থীদের জমায়েত করেছিল, কিন্তু সেটাও দেখা গেল যে তাদের যতজন প্রার্থী হয়েছে আসে নাই। এই জায়গাটা জামাতের প্রার্থীরা যেমন আসে, জামাতের প্রার্থী, বিএনপিরও সবাই কিন্তু আসে নাই, কিংবা এই যে তারা 300 আসনে যারা কাগজপত্র চেয়েছিল সেটাও তারা এখনো সবটা পায়নি আর কি। তার মানে ওইখানটায় কিন্তু একটা ঘাটতি তাদের রয়ে গেছে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, বিএনপির আত্ম অনুসন্ধানটা, সেই জায়গাটা আমাদের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। যে কেন এই যে সরকারকে তারা কয়েকদিন আগেও নির্বাচনের পরে রুহুল কবির রিজভী আবার বলছেন যে একটা বড় রাজনৈতিক ধাক্কা আসতেছে আর কি। এই কথাগুলো তো গত 4 বছর ধরে 2015-তে সরকার উৎখাতের চেষ্টা করেছেন, যখন সহিংসতার মাধ্যমে, পেট্রোল বোমার মাধ্যমে, সেটা ব্যর্থ হওয়ার পরে এপ্রিলে যখন তারা সিটি কর্পোরেশন নির্বাচনে গেল 2015-তে, তারপরে কিন্তু তারা কোনো বড় রাজনৈতিক কর্মসূচিতে যায় নাই, কিন্তু হুমকি অব্যাহত ছিল সবসময়। যে তার মধ্যে দেখেন যে বেগম খালেদা জিয়া আজকে তো আর 24 দিন পরে 1 বছর পূর্ণ হবে আর কি। বিএনপি নিশ্চয়ই এটা ভাবে নাই যে 1 বছর তিনি জেলে থাকবেন এবং মানে গাছের পাতাও নড়বে না। তাহলে এই দলটার ভবিষ্যৎ কি হবে? সংলাপ তো সরকারের সঙ্গে, কিন্তু নিজের ভেতরে একটা সংলাপ দরকার, দলের মধ্যে ভেতরের সংলাপ নিয়ে আমি একটু আলোচনা আসতে চাই একটা বিরতির পরে। যে বিএনপির ভেতরে যেমন জামাত ছাড়ার চাপ আছে, তেমনি আবার ঐক্যফ্রন্ট ছাড়ার চাপ আছে। আমি একটু বিরতির পরে শুনি, তাহলে পুরোপুরি শুনতে পারবো। দর্শক থাকুন, বিরতির পরেই আসছি আলোচনায়।
ফিরলাম সংবাদ সম্প্রসারণে। বিরতির আগে যেখানে শেষ হয়েছিল কথা যে বিএনপির ভেতরেই সংলাপ দরকার, এটি বলছিলেন অজয় দাশগুপ্ত। সেখান থেকে আসতে চাই যে দুরকম বিষয় বিএনপির ভিতরে এখন কাজ করছে, বা ঐক্যফ্রন্ট বা 20 দলীয় জোট সব মিলিয়েই। একটি হচ্ছে জামাতকে ছাড়ার জন্য চাপ আছে, অন্যদিকে ঐক্যফ্রন্টকে ছাড়ার জন্য চাপ আছে। এখন বিএনপির আসলে মানে নিজেদের কি রকম কোন দিকে যাওয়ার গেলে তার জন্য ভালো হবে জনাব মাহফুজুল্লাহ, আপনাদের জাস্ট শুধুমাত্র পর্যালোচনা। পর্যালোচনা খুব সহজ। এই যে অজয় দাস বললেন, আমার বন্ধু মানুষ, যে বিএনপির মধ্যে আত্মানুসন্ধান দরকার, এটা দরকার ওটা দরকার। আপনার দরকারটা কি? বিএনপির আত্মানুসন্ধান প্রয়োজন আছে কি নাই, কি জন্য আপনি চাচ্ছেন তার আত্মানুসন্ধান? বিএনপি তো শেষ, বিএনপি পতিত, তো বিএনপি কিনে এত মাথা ব্যথা কেন? এটা বললে বলবে যে আমরা শক্তিশালী বিরোধী দল চাই। বিরোধী দল তো পেয়েছেন সংসদে, হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন বিরোধী দল আছে, তাহলে আর বিএনপি কিনে এত মাথা ব্যথা কেন? বিএনপি যদি এই রকমের আপনাদের আপনার মানে আমি বলছি আপনার না, মানে তার প্রতিপক্ষের কথা অনুযায়ী যে অন্তর্কোন্দল, মনোনয়ন বাণিজ্য, ওই রাজাকার, এইটা ওইটা, এইসব কারণে যদি বিএনপি ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, আওয়ামী লীগের জন্য ভালো না? আওয়ামী লীগ এককভাবে রাজত্ব করতে পারবে, কোনো চ্যালেঞ্জ থাকবে না। তো তাহলে আওয়ামী লীগের জন্য নিশ্চয়ই ভালো হতে পারে, কিন্তু রাজনীতির জন্য, সামগ্রিকভাবে রাজনীতির জন্য ভালো কিনা? আপনি আমাকে বলেন তাহলে কোনো একটা লোক, আপনারা বলছেন কেন, প্রকাশ্যে বলেন না কেন যে সরকার বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষের উপরে যে পরিমাণ অত্যাচার নির্যাতন করে সেগুলি গ্রহণযোগ্য না? এই কথা বলেন আপনারা? বলেন না। আপনি বলতে ব্যক্তিগতভাবে নেবেন না, বলে না। তো তাদের দরকারটা কি? কেউ তো আজকে এই মুহূর্তে হয়তো 6 মাস পরে গণমাধ্যমে তো এই আলোচনাগুলো আসে, যে গণমাধ্যমে কি আলোচনা আসে? ওই যে বললাম, বিএনপির আত্মানুসন্ধান, বিএনপি এইটা করছে, বিএনপি এটা করছে, বিএনপি নিজেদের মধ্যে ফোরামে আলোচনা করে না। আরে ভাই, নিয়ে বিএনপি কি, এটা আওয়ামী লীগকে বলেন না আপনি, এই পরামর্শটা দেন আওয়ামী লীগকে, দেওয়ার সাহস নাই। বিএনপি কি করবে না করবে আপনি বাইরে থেকে আলোচনা করতে পারেন, কিন্তু বিএনপি কি করা উচিত বলতে পারি, কিন্তু একটা রাজনৈতিক দল তো তার নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী চলে। আমার শুধুমাত্র পর্যালোচনা কথাটা যোগ করেছিলাম যে আমার আপনার কথা অনুযায়ী তো চলে না। সে যদি মনে করে যে এইভাবে চললেই তার সঠিক পথ চলা, হ্যাঁ, এই পথ চলাতেই আমরা আনন্দ, গান আছে না, সে যদি মনে করে যে এই পথ চলাই তার জন্য আনন্দের, সেইভাবে চলবে। আচ্ছা, তারপরে আসি আপনার যে জামাতের প্রশ্নটা তুললেন। দেখেন, আজকে যেই বিষয় নিয়ে আলোচনা হওয়া উচিত সেই বিষয়টা জামাতটা ইস্যু না। যেই কারণে আজকে আপনি এই চেয়ারে বসে আসছেন সেইটা আলোচনা হওয়া উচিত, যে হেফাজত যেইভাবে নারী শিক্ষার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে, মন্তব্য দিয়েছে, বিবৃতি দিয়েছে, সেটা নিয়ে তো আলোচনা করে না। সেটা নিয়ে তো মানে আপনার টক শোতে ঝড় উঠে যাওয়া উচিত ছিল বিভিন্ন চ্যানেলে। আপনি যেখানে বসে আছেন তো ওই শিক্ষার কারণেই তো। শিক্ষা না হলে যদি হেফাজতে ফর্মুলা অনুযায়ী হইতো, আপনি এখানে বোরকা পরে ঘরে বসে থাকতেন। নিশ্চয়ই সেটিতে আলোচনা হয়নি, সেটি নিয়ে তো আপত্তি হয়েছে, সেটি নিয়ে আপত্তি হয়েছে, তাকে আবার সংশোধন দিতে হয়েছে গণমাধ্যমের, মানে গণমাধ্যমে এই আলোচনার তৎপরতা বা তোড়জোড়ের কারণে। আজকে জামাত যত না বড় মানে শত্রু বলে আপনি বিবেচিত, আমি জামাতকে সমর্থন করছি না, বা জামাত যতখানি না মানে অ্যান্টি পিপল, তার চেয়ে তো বেশি অ্যান্টি পিপল, অ্যান্টি কনস্টিটিউশন, অ্যান্টি বাংলাদেশ হচ্ছে এই স্টেপ। আপনি সেটার বিরুদ্ধে তো আপনি কোনো কিছু করছেন না, বলছেন না, সরকারের দিক থেকেও বলা হচ্ছে না। কোনো কিছু যদি বলা না হয় তাহলে তাকে সংশোধন কেন দিতে হলো? যে ভুলভাবে প্রচারণা করা হচ্ছে, ভুলভাবে প্রচারণা করা হচ্ছে, সংশোধন দিয়েছে আপনাকে প্রতারিত করার জন্য। সংশোধন দেওয়া হয়েছে যে যেহেতু সে আপনার রাজনৈতিক মিত্র, তো এই যে একটা আলোচনা চলেছে না কোনো, যেহেতু সে আপনার রাজনৈতিক মিত্র সেই জন্য, অন্য কোনো কারণে না। আমি তো বললাম যে জামাতকে নিয়ে মিডিয়া যত আলোচনা করে, এই হেফাজতের এই বক্তব্য নিয়ে কতখানি আলোচনা করে, আপনি ঘন্টা ধরে হিসাব বাইর করেন। আমার এটা নিয়ে কোনো নাই, উনি বলেছেন, উনি ওনার মতো করে ব্যাখ্যা করেছেন, আমি আমার মতো করে। এবং সেটা সরকার মেনে নেয়নি, তাদের নীতি নির্ধারণের মধ্যে থাকবে না বলে নওফেল বলেছেন। মানে যে আরমিন, আমি দুঃখ পেলাম এই কারণে যে আপনি আবার গেলেন, সরকার মেনে নেয় নাই কে বলেছে? হেফাজতের দাবির পরিপ্রেক্ষিতে পাঠ্যপুস্তকে পরিবর্তন হয়েছে, আর কেউ না হোক এটা অজয় দাস স্বীকার করবেন না, তো হয়ে গেছে। তো আপনি পরিবর্তন করতে পেরেছেন, সেটা করতে পারেন নাই, তো এই কথা বলে লাভটা কি? এই কথা তো অর্থহীন। যেহেতু তার চাপে পাঠ্যপুস্তকে পরিবর্তন হয়েছে বিষয়বস্তুতে, আপনি তো সেখান থেকে ফেরত যেতে পারেন নাই। পাঠ্যপুস্তক পরিবর্তন করবার দায়িত্ব কার? পাঠ্যপুস্তক পরিবর্তন করবার দায়িত্ব সরকারের। সরকারের পক্ষ থেকে পাঠ্যপুস্তক যে বোর্ড আছে, হ্যাঁ, পাঠ্যপুস্তক কারিকুলাম বোর্ড, তারা এটা পরিবর্তন করে। কই, তারা তো করলো না। তাদেরকে যখন মিডিয়া জিজ্ঞাসা করে, জানি না কেমন করে হয়েছে, কে করেছে, কি না করেছে, এইসব জবাব সমালোচনার যোগ্য। এবং নিশ্চয়ই তিনি, আমরা আমাদের অনুষ্ঠানে সমালোচনা করেছি, বিভিন্ন অনুষ্ঠানে এই বিষয়টি নিয়ে কথা হয়েছে, আলোচনা হয়েছে, আপনি একা, কিন্তু আমার
এই বক্তব্যটাকে অজয় আপনি দাশগুপ্ত। ডিবিসির, হ্যাঁ ওনাকে দিয়ে দিচ্ছি আমি আমি- শেষ বাক্য বলে, আপনি এটা মনে করছেন কেন যে আমার এই বক্তব্যটা ডিবিসির বিরুদ্ধে? ডিবিসি আমি একটা জেনারেলাইজড স্টেটমেন্ট মানে করলাম যে মিডিয়াতে, গণমাধ্যমকে যদি হ্যাঁ, বলেন মিডিয়াতে যেটা সেখান করা থেকেই- উচিত ছিল হেফাজতের সেটা। শক্তিটা কোথায় যদি ধরেন যে আপনি 2013-র 5ই মের কথা যদি মনে করেন, হেফাজত যখন ঢাকায় বড় ধরনের সমাবেশ করলো, সৈয়দ আশরাফ কিন্তু সন্ধ্যার সময় বলেছিলেন যে এই 1 ঘন্টা সময় দেওয়া হলো, এই জায়গা ছেড়ে চলে যেতে হবে, না হলে কি পরিণতি হবে সেটা বলে দিল। সৈয়দ আশরাফ সাহেবের বক্তব্যের 1 ঘন্টা আগে বেগম খালেদা জিয়া কি বলেছিলেন? তার দলের নেতা কর্মী সমর্থক ঢাকাবাসী, তার জোটের নেতা সবাইকে গো অ্যান্ড রাশ টু পল্টন মতিঝিল অ্যান্ড হেল্প হেফাজত। এই সমর্থনটা যদি না থাকে তাহলে কিন্তু গভর্নমেন্টকে ওই ধরনের কম্প্রোমাইজে যেতে হয় না। গভর্নমেন্টকে কিন্তু এই যে বিএনপি একটা রাজনৈতিক শক্তি, জামাত ইসলাম, জেএমবি, তাদের কিন্তু ওই কথা বললো যে তোমরা যাও হেফাজতের পিছনে দাঁড়াও, পানি নিয়ে যাও, খাবার নিয়ে যাও, রাতে থাকবে সেটার জন্য ব্যবস্থা করো এবং হেফাজতের সঙ্গে মিশে যাও। এটা তো একটা প্রত্যক্ষ সমর্থন, এবং সেইটা যদি সফল হতো তাহলে বাংলাদেশের চিত্র চেহারা, হেফাজতের 13 দফা ব্লাসফেমি কোথায় দাঁড়াতো বাংলাদেশ? সেটা তো শেখ হাসিনা কিংবা সৈয়দ আশরাফ তার দৃঢ়তা সফল করতে দেয় নাই। সেটা একটা প্রশ্ন। এখন ধর আমার যেটা নিয়ে কিন্তু সংলাপ পরবর্তীতে আবার ইত্যাদি, কোনো না কোনো ভাবে ঢুকে গেছে। হ্যাঁ সেটা তো কম্প্রোমাইজ এক ধরনের করতে হয়েছে, কারণ ওটার পিছনে রাজনৈতিক শক্তি যুক্ত হয়ে গেছে। সামাজিক শক্তি তো আছে, হেফাজত তো অবশ্যই একটা সামাজিক শক্তি। 30 লাখ 35 মানে লাখ আদর্শের মাদ্রাসা, জায়গাটা আলাদাভাবে তুলে আদর্শ। রেখে একটা জায়গায় কম্প্রোমাইজ করতেই হয় রাজনীতির তাই সাথে। না? রাজনীতির সাথে তো অনেক সময় আমরা এটা দেখছি। সেটা আওয়ামী লীগ যদি ফাইট করতে না পারে এই আদর্শটাকে, 71-এ তো যারা ফাইট করেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো সেই জায়গাটা অবস্থান নিয়েছেন। বাংলাদেশ, তার সংবিধান, তার অসাম্প্রদায়িকতা, এই জায়গাটায় তো নিয়ে এসেছে। কিন্তু যে কথাটাই জনাব মাহফুজুল্লাহ বলছিলেন যে সেটা নিয়ে একটু আপনার ব্যাখ্যা জানতে চাই, যে আসলে আল্লামা শফি যে বক্তব্যটি দিলেন নারীদের শিক্ষা বিষয়ে, সেটি কি সরকার ওন করেছে এমনটি মনে করবার কারণ আছে? সরকার ওন করেনি, কিন্তু আমি খুব খুশি হয়েছি যে মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন যে তারা হতবাক হয়েছেন, অস্বস্তি বোধ করছেন। সরকার মেনে না নেওয়া, কিন্তু এটা মনে রাখতে হবে, সরকার যদি মানুষকে বোঝাতে না পারে তাহলে এটা কিন্তু একটা চাপ। নারীর অবস্থান শুধু তো শিক্ষা প্রতিষ্ঠানে না, পোশাক শিল্প নিয়েও কিন্তু তারা 2013-র 5ই মে বলেছিল যে পোশাক শিল্পে কাজ করতে পারবে না। তখন কিন্তু এই পোশাক শিল্পের মেয়েদেরকে রাজপথে সমাবেশ করতে হয়েছিল, বড় ধরনের সমাবেশ করে তারা বলছিল যে আমরা কাজ করতে চাই, আমাদেরকে ঘরে ফেরানো চলবে না। কাজে সেটা একটা প্রশ্ন। কিন্তু আমি যদি রাজনীতির প্রসঙ্গে আসি, যে বিএনপি জামাত, যেটা আমি বললাম যে ভেতরে অনুসন্ধান, এখন ভেতরে অনুসন্ধান প্রথম আগে বলেছি আমি যে তারা কিন্তু এখনো একটা মিটিং করতে পারেনি নিজেদের মধ্যে। আর একটা হচ্ছে যে জামাতের সঙ্গে যে সহযোগিতাটা তাদের, সেটা তো আদর্শগত। সেটা গোলাম আজমকে দেশে ফিরতে আসা, জিয়াউর রহমান সেই 77-78 সনে তাকে দেশে ফিরতে এসেছে, তার পাসপোর্ট ফেলে দিতে দিয়েছে, তাকে রাজনীতি করতে দিয়েছে, থেকে শুরু করে 2001-এ এসে নাজিম কামরান চৌধুরীকে দিয়ে গবেষণা করানো হয়েছে যে বিএনপি জামাত জোট হলে ভোট এই জোটের পক্ষে পড়বে নাকি মানুষ ক্ষুব্ধ হয়ে যাবে। তারা বিএনপি জামাত দুই পক্ষের কর্মীদের, সমর্থকদের মধ্য থেকে কিন্তু নিশ্চিত হয়েছে যে ভোট ছুটবে না। সেই জায়গাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। এখন হলো যে বিএনপি জামাতকে ছাড়লে বিএনপি যে আদর্শগত ভিতের উপরে দাঁড়িয়েছে সেটা থাকে না। আরেকটি প্রশ্ন আছে, আমি বিরতির পরে আমাকে জাস্ট দুটো বাক্য বলবো। আমি তার সাথে আমি দুটো বাক্যের সাথে আরেকটা প্রশ্ন থাকবে, আমি ফিরছি বিরতির পর। ফিরলাম সংবাদ সম্প্রসারণে। যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম শেষ হয়নি, সেটি নিয়ে কথা বলতে চাই। ঐক্যফ্রন্ট ছাড়ার চাপ, আবার জামাত ছাড়ার চাপ, দু ধরনের চাপই আছে বিএনপির উপরে। কিন্তু জনাব মাহফুজুল্লাহ, এইখানে একটা বিষয় আজকেও দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন জামাত নিয়ে ঐক্যফ্রন্টের মধ্যে কোনো বিভেদ নেই, কিন্তু ডক্টর কামাল হোসেনকে তো আমরা মানে এই কদিন যাবত প্রায় প্রতিদিনই বলছেন যে জামাত থাকবে জানলে তিনি ঐক্যফ্রন্টের দায়িত্ব নিতেন না, বা ভুল ছিল জামাতকে নির্বাচন করা, এই বিষয়গুলো তো তিনি বলছেন। সেই সাথে মানে দুটো বক্তব্য একসাথে কি করে ঠিক হতে পারে? আচ্ছা, তার আগে আমি জাস্ট যে আগে বলেছিলাম বিরতির আগে যে জনাব অজয় দাশগুপ্তের দুটো বাক্য আমি যোগ করবো না বক্তব্যের সঙ্গে। একটা বাক্য হচ্ছে বিএনপি যদি জামাতের সঙ্গে আপোষ করে সেটা জায়েজ নাই, কিন্তু গভর্নমেন্ট যদি হেফাজতকে আপোষ করে, যেটা উনি বলেছেন যেটা আপোষকামিতা, তাহলে সেটা জায়েজ আছে। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে গোলাম আজম সম্পর্কিত যে বক্তব্যটা,
এইটা আমি একটু সংশোধন করতে চাই এই কারণে, হ্যাঁ, জিয়াউর রহমান যখন জীবিত তখন গোলাম আজম দেশে এসছেন পাকিস্তানি পাসপোর্ট নিয়ে। তার পরবর্তী পর্যায়ে যখন ঘাতক দালাল নির্মূল কমিটি হয়েছে, যেটাকে অনেকে ঠাট্টা করে ঘাদানিক বলে, তাদের আন্দোলনের মুখে গোলাম আজমকে গ্রেফতার করা হয়েছিল। খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী, তখন সবচেয়ে মজার বিষয়টা যেটা আমরা সবসময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে তার যে নাগরিকত্ব, এই নাগরিকত্ব দেশের সর্বোচ্চ আদালত, তখন সেই সর্বোচ্চ আদালতের সভাপতিত্ব করতেন বিচারপতি হাবিবুর রহমান সাহেব, যিনি মুক্তমন প্রগতিশীল চিন্তার অধিকারী বলে পরিচিত। সেই আদালত, সর্বোচ্চ আদালত, মানে সুপ্রিম, মানে না, হাইকোর্ট না, তারা সর্বসম্মত রায়ে বলেছে যে তার নাগরিকত্ব হরণ করা যাবে না, যেহেতু তিনি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। এই, আমি আর এটা নিয়ে আর অন্য কোনো বিতর্কে যেতে চাই না। এবার আপনার প্রশ্নে আসি। একটা মিনিট আছে, আমি অজয় দাস করে দিচ্ছি। শুনেন, কামাল হোসেন সাহেব একটা কথা বললে হ্যাঁ হতে পারে, কারণ আমি এটা আপনাকে আরো এই অনুষ্ঠানে আরো অনেকবার বলেছি, অ্যালায়েন্সের মধ্যে বিভিন্ন রকমের মতামত থাকে, বিভিন্ন দল জোট মিলে একসঙ্গে অ্যালায়েন্স করার পরে এক একজনের এক একটা অবস্থান থাকে, কিন্তু একটা লক্ষ্য থাকে যে এইটুকুর জন্য আমরা অ্যালায়েন্স করেছি। আমি জিনিসটাকে সেইভাবে দেখি। কিন্তু তাহলে এটি বলবার কি দরকার জামাতকে নিয়ে বিভেদ নেই? ওনার অবস্থান থাকতেই পারে, ওনার অবস্থান থাকতে পারে না, তাহলে তো বিভেদ আছে তো, মানে দুই ধরনের না, উনি বিভেদটা কখন? বিভেদ কি ইয়ের প্রশ্নে? তারা যে 6 দফা 11 দফা তৈরি করেছেন সেই প্রশ্নে খুবই সুনির্দিষ্টভাবে জামাতকে নিয়ে বিভেদ থাকতেই পারে। তাহলে এটি বলবারই কি দরকার বিভেদ নেই যেহেতু আছে? না, আমার বিভেদ তো এটা তো ওপেন। আমার মত হলো কামাল হোসেন যেটা বলেছেন আমি এটাকে স্বাগত জানাই এবং আশা করব যে বিএনপি নির্বাচনে তার যে বিপর্যয় ঘটুক না কেন, তারা তো রাজনৈতিক শক্তি, এটা নিয়ে কারো কোনো তাহলে না হলে পরে বিএনপি কে নিয়ে আওয়ামী লীগ এই 288 আসনে জয়ের পরেও কেন বিএনপি সম্পর্কে কথা বলে, শক্তি বলেই তো গুরুত্ব দেয় আর কি। কাজেই বিএনপি যদি রাজনৈতিক অঙ্গনে তার অবস্থানটা পরিবর্তন করতে পারে, অর্থাৎ জামাতকে সহযোগী হিসেবে দর্শক যে রাজনীতি করছে ওইটা ছেড়ে আসলে বিএনপি একটা নতুন শক্তি নিয়ে দাঁড়াবে, যেটা আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের উন্নয়ন সমৃদ্ধি। অসংখ্য ধন্যবাদ। শেষ করতে ধন্যবাদ আপনাদের দুজনকে। আজকের মতো শেষ করছি সংবাদ সম্প্রসারণ। ভালো থাকবেন।